ম্যাথ স্কুলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কেএম সাইদুল ইসলাম। এবার আমরা ঐকিক নিয়ম, শতকরা এবং অনুপাত অভিজ্ঞতাটির অনুশীলনের সমাধান দেখব। প্রথমে আমরা 1 নং প্রশ্ন দেখব। প্রশ্নে একে বলা হয়েছে নিচের অনুপাতগুলোকে সরলীকরণ করো। অর্থাৎ এখানে যে অনুপাতগুলো আছে সেগুলোকে আমরা আরও ছোট আকারে প্রকাশ করব। প্রথমে আমরা ক নং প্রশ্ন দেখব। এখানে যে অনুপাতটি আছে তা হলো 9:12। আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। এখন এই অনুপাতটিকে আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে এই 9 হবে লব, অর্থাৎ প্রথম যে রাশি সেটি হবে লব আর হর হবে 12। এবার আমরা কাটাকাটি করব। আমরা 12কে 3 দিয়ে কাটলে পাবো 4, আবার 9কে 3 দিয়ে কাটলে পাবো 3, অর্থাৎ আমরা পেলাম 4/3। এখন এটিকে যদি অনুপাতে প্রকাশ করি তাহলে লব হবে প্রথমে, তারপর অনুপাত চিহ্ন দিব, এরপরে 4, অর্থাৎ 9:12 এর সরল আকার হলো 3:4। এবার আমরা প্রশ্ন খ দেখব। প্রশ্ন খয়ে যে অনুপাতটি আছে তা হলো 15:21। এই অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি। তাহলে লব হবে 15, অর্থাৎ প্রথম রাশি লব হবে, আবার দ্বিতীয় রাশি হবে হর, অর্থাৎ এখানে হর হবে 21। এবার আমরা দেখব কত দিয়ে কাটাকাটি করা যায়। আমরা 15কে 3 দিয়ে কাটতে পারি, তাহলে পাবো 5, কারণ 3 5 15, আবার 21কে যদি 3 দিয়ে কাটি তাহলে পাবো 7, অর্থাৎ আমরা পেলাম 7/5। আর এটিকে যদি অনুপাত আকারে প্রকাশ করি তাহলে লব আগে লিখতে হবে, অর্থাৎ লিখব 5:7। এবার আমরা গ নং প্রশ্নের সমাধান দেখব। এখানে যে অনুপাত আছে তা হলো 45:36। অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে লব হবে 45, অর্থাৎ প্রথম রাশি লব, আবার দ্বিতীয় রাশি হবে হর। এবার আমরা দেখব কত দিয়ে কাটাকাটি করতে পারি। আমরা 45কে 3 দিয়ে কাটতে পারি, আবার 36কেও 3 দ্বারা কাটতে পারি। আমরা জানি 3 15 45, আবার 36কে যদি 3 দিয়ে কাটি তাহলে পাবো 12। এখন আমরা 15কেও আবার 3 দিয়ে কাটতে পারি, আবার 12কেও আবার 3 দিয়ে কাটতে পারি। 15কে 3 দিয়ে কাটলে পাবো 5, আবার 12কে 3 দিয়ে কাটলে পাবো 4, অর্থাৎ আমরা পেলাম 4/5। এখন এটিকে যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে লিখব 5:4, অর্থাৎ লব হবে প্রথম পদ এবং হর হবে দ্বিতীয় পদ। এবার আমরা ঘ নং প্রশ্নের সমাধান দেখব। এখানে যে অনুপাতটি আছে তা হলো 65:26। আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ এটিকে আমরা লিখতে পারবো 65, অর্থাৎ প্রথম রাশিটি হবে লব আর দ্বিতীয় রাশি হবে হর। এখন 65কেও আমরা 13 দিয়ে কাটতে পারি, আবার 26কেও 13 দিয়ে কাটতে পারি। আমরা জানি 5 13 65, অর্থাৎ 65কে 13 দিয়ে কাটলে আমরা পাবো 5, আবার 13 দুগুণে 26, 26কে 13 দিয়ে কাটলে আমরা পাবো 2, অর্থাৎ আমরা পেলাম 2/5। এখন এটিকে যদি আমরা অনুপাতের আকারে প্রকাশ করি তাহলে লব আগে লিখব, এরপরে হর লিখব, অর্থাৎ 5/2 এর অনুপাত আকার হলো 5:2। এবার আমরা 2 নং প্রশ্ন দেখব। এখানে বলা হয়েছে নিচের অনুপাতগুলো থেকে সমতুল্য অনুপাতগুলোকে চিহ্নিত করো। অর্থাৎ এখানে কতগুলো অনুপাত দেওয়া আছে, আমাদেরকে এখান থেকে সমতুল্য অনুপাত চিহ্নিত করতে হবে। আর এজন্য এখানে যে অনুপাতগুলো আছে সেগুলোকে সরল আকারে প্রকাশ করব। প্রথমে আমরা প্রথম অনুপাত অর্থাৎ 12:18কে সমানুপাতে প্রকাশ করব। 12:18কে আমরা লিখতে পারি 12 ভাগ হলো 18। এখন আমরা যদি 6 দিয়ে কাটি তাহলে এখানে পাবো 2 আর এখানে পাবো 3, অর্থাৎ এই অনুপাতটির সরল মান হবে 3/2। এবার আমরা পরবর্তী অনুপাত দেখব। এখানে যে পরের অনুপাত আছে তা হলো 6:18। এটিকে আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে হবে 18/6,
অর্থাৎ প্রথম পদ হবে লব আর দ্বিতীয় পদ হর। এখন আমরা 6 দিয়ে কাটতে পারি। 6কে 6 দিয়ে কাটলে হবে 1, আর 18কে যদি 6 দিয়ে কাটি তাহলে হবে 3, কারণ 3 6 18। অর্থাৎ এই অনুপাতটির সরল মান হলো 3/1। ঠিক একইভাবে আমরা পরের অনুপাতটিকে সরল মানে প্রকাশ করব। আর এর পরের অনুপাত হলো 15:10। এটিকে আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে লিখব 10/15। আবার কাটাকাটি করলে এখানে পাবো 2 আর এখানে 3, অর্থাৎ এটির সরল মান হলো 2/3। এরপরে আমরা পরের অনুপাতটি দেখব। আর এখানে পরের অনুপাত হলো 3:2। অর্থাৎ এটিকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে পাবো 2/3। এবার আমরা পরের অনুপাতটি দেখব, আর সেটি হলো 6:9। আর এটিকে যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে লিখব 9/6, অর্থাৎ প্রথম রাশিটি হবে লব আর দ্বিতীয় রাশিটি হর। এখন আমরা কাটাকাটি করতে পারি। 6কে যদি 3 দ্বারা কাটি তাহলে পাচ্ছি 2, আবার 9কে 3 দিয়ে কাটলে পাবো 3, অর্থাৎ এক্ষেত্রে আমরা সরল মান পাচ্ছি 3/2। এবার আমরা পরের অনুপাতটি দেখব, আর সেটি হলো 2:3। আর এটিকে যদি আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে পাবো 3/2, আর এটিকে কাটাকাটি করা যায় না। এরপরে আমরা পরের অনুপাতটি দেখব, আর পরের অনুপাত হলো 1:3। এটিকে আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে পাই 3/1, অর্থাৎ এই অনুপাতটির মান হলো 3/1। এরপরে আমরা পরের অনুপাতটি দেখব, আর সেটি হলো 2:6। এটিকে আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে লিখব 6/2। আবার আমরা যদি 2 দিয়ে কাটি তাহলে পাচ্ছি 1 আর এখানে 3, অর্থাৎ এক্ষেত্রেও আমরা পাচ্ছি 3/1। এবার আমরা সর্বশেষ অনুপাতটি দেখব, আর সেটি হলো 12:8। এটিকে আমরা যদি ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাহলে লিখব 8/12। আবার কাটাকাটি করলে এখানে হবে 2 আর এখানে 3, অর্থাৎ আমরা পাবো 2/3। এখন যে অনুপাতগুলোর মান সমান সেগুলো হবে সমতুল। এখানে আমরা যদি দেখি যে 12:18, 6:9 এবং 2:3 এই অনুপাতগুলোর মান সমান, অতএব এগুলো সমতুল। আবার আমরা যদি লক্ষ্য করি তো দেখব যে এই 6:18, 1:3 আর 2:6 এই অনুপাতগুলো সমতুল, অর্থাৎ এগুলোর মান সমান। ঠিক একইভাবে 15:10, 3:2 ও 12:8 এই অনুপাতগুলো সমতুল। এবার আমরা প্রশ্ন 3-এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে কোনো একটি স্কুলে 450 জন ছেলে এবং 500 জন মেয়ে আছে। স্কুলের ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাতকে সরলীকৃত আকারে প্রকাশ করো। এখানে আমরা স্কুলের ছেলে এবং মেয়েদের অনুপাত বের করব, অর্থাৎ আমরা লিখব স্কুলে ছেলে এবং মেয়ের অনুপাত এখানে ছেলে আছে 450 জন, অতএব ছেলে এবং মেয়ের সংখ্যার অনুপাত হবে 450:500। এটিকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করব, তাহলে 450 হবে লব এবং 500 হবে হর। এবার আমরা কাটাকাটি করব। আমরা প্রথমে এগুলোকে 10 দিয়ে কাটতে পারি, অর্থাৎ এই 0 এবং এই 0 কাটতে পারি। এরপরে থাকে 45 এবং 50, যাকে আমরা 5 দিয়ে কাটতে পারি। 45কে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে পাবো 9, আবার 50কে যদি 5 দিয়ে কাটি তাহলে পাবো 10, অর্থাৎ আমরা পেলাম 10/9। আর এটিকে যদি আমরা অনুপাতে প্রকাশ করি তাহলে লব হবে প্রথমে আর হর হবে দ্বিতীয় রাশি, অর্থাৎ আমরা পাবো স্কুলের ছেলে এবং মেয়ের সংখ্যার অনুপাত 9:10।
এবার আমরা প্রশ্ন 4-এর সমাধান দেখব। এখানে বলা হয়েছে নিচের সমতুল্য অনুপাতগুলোর খালি ঘর পূরণ করো। আমরা প্রথমে ক নং প্রশ্নের সমাধান করব। ক নংয়ে আছে 2:3 ইকুয়াল টু 8 অনুপাত ফাঁকা। আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে 2 হবে লব এবং 3 হচ্ছে হর। ঠিক একইভাবে এখানে 8 হবে লব এবং এই ফাঁকা ঘর হবে হর। এখানে আছে 2/3 ইকুয়াল টু 8 ভাগ ফাঁকা। এখানে যেহেতু ফাঁকা ঘর, এর জন্য এই অনুপাতটিকে আমরা চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ এই অনুপাতটির সাথে কোনো কিছু গুণ বা ভাগ করতে পারবো না। কিন্তু প্রথম যে রাশি আছে, অর্থাৎ প্রথম যে ভগ্নাংশ আছে, তার হর এবং লবকে যদি আমরা একই সংখ্যা দ্বারা গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। এখানে আমরা লব সমান লব বানাবো, তাহলে হর সমান হর হবে। এখন আমরা যদি লব সমান লব করতে চাই তাহলে এই 2 এর সাথে আমাদেরকে 4 গুণ করতে হবে। আর ভগ্নাংশের কোনো কিছু গুণ করলে শুধু লবে করলে হবে না, হরকেও করতে হবে। অর্থাৎ আমরা এই কাজটি করব। আমরা 2 এর সাথে 4 গুণ করব, ঠিক একইভাবে 3 এর সাথেও 4 গুণ করব, কারণ ভগ্নাংশে আমরা যদি একই সংখ্যা গুণ করি তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা পেলাম 8/12 ইকুয়াল টু 8 ভাগ ফাঁকা। এখন দুইটি ভগ্নাংশ সমান এবং এদের লব সমান, এর মানে এদের হরও সমান হবে। অতএব আমরা লিখতে পারি ফাঁকা ঘর ইকুয়াল টু 12। এবার আমরা প্রশ্ন ক্ষয়ের সমাধান দেখব। এখানে যে দুইটি অনুপাত আছে তা হলো 5:6 ইকুয়াল টু ফাঁকা ঘর 36। আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ এটিকে আমরা লিখতে পারবো 5/6 ইকুয়াল টু ফাঁকা ঘর ভাগ 36। এখানে একটি ভগ্নাংশের লব 5 এবং অপরটির ফাঁকা, এই জন্য লব সমান করতে পারবো না, কিন্তু হর সমান করতে পারবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা হর সমান করব। আর আমরা যদি হর সমান করতে চাই তাহলে প্রথম যে ভগ্নাংশ আছে তার সাথে 6 গুণ করতে হবে। অর্থাৎ এখানে 5/6 এর হর এবং লব উভয়ের সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে পাবো 30/36। এক্ষেত্রে উভয় ভগ্নাংশের হর সমান হবে। অর্থাৎ আমরা লিখব 5 গুণ 6 ডিভাইড বাই 6 গুণ 6 ইকুয়াল টু ফাঁকা ডিভাইড বাই 36। এটিকে আমরা লিখতে পারি 5×6 = 30 ডিভাইড বাই 6×6 = 36 ইকুয়াল টু ফাঁকা ডিভাইড বাই 36। এখন আমরা যদি এই ভগ্নাংশ দুটি লক্ষ্য করি তাহলে দেখব যে এই ভগ্নাংশ দুটি সমান, আবার এর হর সমান, তাহলে অবশ্যই লব সমান হবে। অতএব আমরা লিখতে পারি ফাঁকা ঘর ইকুয়াল টু 30। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ফেসবুক গ্রুপ ম্যাথ স্কুল ক্লাস 6 এক্সক্লুসিভ। গ্রুপটিতে পাওয়া যাবে সকল কন্টেন্ট সবার আগে, এক্সক্লুসিভ কন্টেন্ট শুধুমাত্র গ্রুপে, পৃষ্ঠা ও অধ্যায়ভিত্তিক আলাদা কন্টেন্ট, লাইভ ক্লাস, অনলাইন এক্সাম সহ আর অনেক কিছু। গ্রুপটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এবার আমরা গ নং প্রশ্ন দেখব। এখানে যে অনুপাত আছে তা হলো 7 ফাঁকা ইকুয়াল টু 42:54। অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, তাহলে আমরা পাবো 7 ভাগ ফাঁকা ইকুয়াল টু 42/54। অর্থাৎ অনুপাতের প্রথম রাশি হবে লব এবং দ্বিতীয় রাশি হবে হর। এখন আমরা এটি লক্ষ্য করি 7 ভাগ ফাঁকা ইকুয়াল টু 42/54। এখানে প্রথম যে ভগ্নাংশ তার সাথে ফাঁকা আছে, এই জন্য এটিকে আমরা কিছু গুণ ভাগ করতে পারবো না, কিন্তু দ্বিতীয় ভগ্নাংশে আমরা গুণ বা ভাগ করতে পারবো। প্রথম ভগ্নাংশে 7 আছে, আমরা এখানে এই 42কে 7 বানাবো, তাহলে আমরা ফাঁকার মান বের করতে পারবো। এখন 42কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে 7 হবে। আমরা যদি 42কে ভাগ করি তাহলে 54কেও ঠিক একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ আমরা দেখব
বা 7 ভাগ ফাঁকা ইকুয়াল টু 42 ভাগ 6 ডিভাইডেড বাই 54 ভাগ 6। তাহলে 42কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 7, আবার 54কে 6 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 9। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এখানে দুইটা ভগ্নাংশ সমান, লব সমান, তাহলে হরও সমান হবে। অর্থাৎ আমরা পাবো ফাঁকা ইকুয়াল টু 9। এবার আমরা ঘ নং প্রশ্ন দেখব। এখানে যা আছে তা হলো ফাঁকা অনুপাত 9 ইকুয়াল টু 63 অনুপাত 81। অনুপাতকে আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, অর্থাৎ এটিকে আমরা লিখব ফাঁকা ডিভাইড বাই 9 ইকুয়াল টু 63 ডিভাইড বাই 81। এখন আমরা এটি লক্ষ্য করি। এখানে আমরা লব সমান করতে পারবো না, এজন্য আমরা হরকে সমান করব, অর্থাৎ এই দুটি সমান করতে হবে আমাদেরকে। এখন আমরা যদি 81কে 9 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 9, আর 81কে যদি 9 দ্বারা ভাগ করি তাহলে 63কেও আমাদেরকে 9 দ্বারা ভাগ করতে হবে। অর্থাৎ আমরা লিখব বা ফাঁকা ডিভাইড বাই 9 ইকুয়াল টু 63 ভাগ 9 ডিভাইড বাই 81 ভাগ 9, তাহলে হর সমান হবে। অর্থাৎ আমরা পাচ্ছি ফাঁকা ডিভাইড বাই 9 ইকুয়াল টু 63কে 9 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 7, আবার 81কে 9 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 9। এখন আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে দুইটি ভগ্নাংশই সমান এবং এদের হর সমান, তাহলে লবও সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি ফাঁকা ইকুয়াল টু 7। এবার আমরা 5 নং প্রশ্ন দেখব। এখানে বলা হয়েছে একটি হলঘরের প্রস্থ এবং দৈর্ঘ্যের অনুপাত 2:5। প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। এখানে হলঘরের দৈর্ঘ্য এবং প্রস্থ অনুপাত 2:5, অর্থাৎ আমরা লিখব এখানে প্রস্থ অনুপাত দৈর্ঘ্য ইকুয়াল টু 2:5। আমরা অনুপাতকে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, অর্থাৎ এক্ষেত্রে প্রস্থ হবে লব আর দৈর্ঘ্য হবে হর, আর 2:5কে লিখব 5/2, যা থেকে আমরা পাচ্ছি প্রস্থ ইকুয়াল টু 5/2 গুণ দৈর্ঘ্য। এখন আমরা দেখব যে হলঘরের দৈর্ঘ্য 50 মিটার, 200 মিটার, 4/3 মিটার হলে প্রস্থ কত হবে। অতএব দৈর্ঘ্য 50 মিটার হলে প্রস্থ হবে 2/5 গুণ 50 মিটার। এখন আমরা কাটাকাটি করব। এই 5কে এই 50-এর সাথে কাটতে পারি, তাহলে পাচ্ছি 10, আর যাকে 2-এর সাথে গুণ করলে আমরা পাচ্ছি 20 মিটার। ঠিক একইভাবে দৈর্ঘ্য 200 মিটার হলে প্রস্থ হবে 5/2 গুণ দৈর্ঘ্য, অর্থাৎ 200 মিটার। এখন 5কে যদি আমরা 200-এর সাথে কাটি তাহলে পাবো 40, আর 40কে যদি 2-এর সাথে গুণ করি তাহলে পাবো 80। আবার দৈর্ঘ্য 4/3 মিটার হলে প্রস্থ হবে 5/2 গুণ দৈর্ঘ্য, অর্থাৎ 4/3 মিটার। এখন আমরা কাটাকাটি করব। এই 2কে 2 দিয়ে কাটলে পাচ্ছি 1, আর 4কে 2 দিয়ে কাটলে পাচ্ছি 2, অর্থাৎ আমরা পেলাম 5 × 10 আর 3 × 3,
10/3 মিটার। এবার আমরা এই ঘরগুলো পূরণ করব। দৈর্ঘ্য 50 মিটার হলে প্রস্থ হবে 20 মিটার। দৈর্ঘ্য 200 মিটার হলে প্রস্থ হবে 80 মিটার। আবার দৈর্ঘ্য 4/3 মিটার হলে প্রস্থ হবে 10/3 মিটার। এবার আমরা দৈর্ঘ্যের ফাঁকা ঘরগুলো পূরণ করব। এর জন্য আবার লিখব, এখানে দেয়া আছে প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5, অর্থাৎ লিখব প্রস্থ অনুপাত দৈর্ঘ্য = 2:5। এটিকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি তাহলে লিখব যে প্রস্থ ভাগ দৈর্ঘ্য = 5/2। এবার আমরা দৈর্ঘ্যের মানগুলো বের করব। এজন্য দৈর্ঘ্যকে আমরা লব বানাবো। এজন্য আমরা উভয় ভগ্নাংশ উল্টিয়ে দেব, অর্থাৎ এখানে আছে প্রস্থ ভাগ দৈর্ঘ্য, আমরা লিখব দৈর্ঘ্য ভাগ প্রস্থ। এখন আমরা এক পক্ষ যদি উল্টিয়ে দেই অপর পক্ষে উল্টিয়ে দিতে হবে, অর্থাৎ এক্ষেত্রে হবে 2/5, যা থেকে আমরা দৈর্ঘ্যের মান পাব 2/5 গুণ প্রস্থ, কারণ এখানে প্রস্থ ভাগ আকারে ছিল, এজন্য পক্ষ চেঞ্জ করলে গুণ হয়ে যাবে। এবার আমরা দেখব হলঘরের প্রস্থ 40 মিটার, 160 মিটার, 2.25 মিটার ও 15 সমস্ত 5/3 মিটার হলে দৈর্ঘ্য কী হবে। এখন এই সূত্রের সাহায্যে আমরা এগুলো বের করতে পারবো, অর্থাৎ লিখব প্রস্থ 40 মিটার হলে দৈর্ঘ্য হবে 2/5 গুণ প্রস্থ, অর্থাৎ 40 মিটার। এখন 2কে 40-এর সাথে কাটলে এখানে পাচ্ছি 20, আর 20কে 5-এর সাথে গুণ করলে আমরা পাচ্ছি 100, অর্থাৎ প্রস্থ 40 মিটার হলে দৈর্ঘ্য হবে 100 মিটার। এবার আমরা বের করব প্রস্থ 160 মিটার হলে দৈর্ঘ্য কত হবে। সেক্ষেত্রে আমরা এটির সাহায্যে বের করব যে দৈর্ঘ্য = 2/5 গুণ প্রস্থ, আর এখানে প্রস্থের মান হলো 160। আমরা 2 দিয়ে যদি 160কে কাটি তাহলে পাচ্ছি 80, আর 80কে 5-এর সাথে গুণ করলে আমরা পাচ্ছি 400। এবার আমরা দেখব প্রস্থ 2.25 মিটার হলে দৈর্ঘ্য কত হবে। সেক্ষেত্রে আমাদেরকে 2/5-এর সাথে গুণ করতে হবে 2.25। এখন আমরা যদি 5-এর সাথে 2.25 গুণ করি তাহলে পাচ্ছি 11.25। আবার 11.25কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে পাচ্ছি 5.625। আবার প্রস্থ 15 সমস্ত 5/3, বা এটিকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে 5কে 15-এর সাথে গুণ করতে হবে, তাহলে পাবো 75, আর যার সাথে 3 গুণ করলে পাবো 78। আমরা যদি দৈর্ঘ্য বের করতে চাই তাহলে আমাদেরকে এই দৈর্ঘ্য = লিখতে হবে 2/5 গুণ প্রস্থ, আর এখানে প্রস্থ হচ্ছে 78/5 মিটার। এখানে এই 5 আর এই 5 কাটতে পারি, তাহলে থাকে শুধু 1। আবার 78কে যদি 2 দিয়ে কাটি তাহলে পাবো 39, অর্থাৎ আমরা পেলাম দৈর্ঘ্য 39 মিটার। এবার আমরা খালি ঘরগুলো পূরণ করব, অর্থাৎ প্রস্থ 40 মিটার হলে দৈর্ঘ্য হবে 100 মিটার, প্রস্থ 160 মিটার হলে দৈর্ঘ্য হবে 400 মিটার, আবার প্রস্থ 2.25 মিটার হলে দৈর্ঘ্য হবে 5.5
625 মিটার। আবার প্রস্থ 15 সমস্ত 5 ভাগে 3 মিটার হলে দৈর্ঘ্য হবে 39 মিটার।